সোমবার 18 সেপ্টেম্বর 2023 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসান উল্লাহ। জনাব মীর হাশমত আলী ওরফে হাশমত ভাই ক্যানবেরার একটি পরিচিত নাম ছিলেন। 4 দশক আগে তিনি ক্যানবেরা আসেন, এখানে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি কয়েকজনের একজন হয়ে। ক্যানবেরাতে আইটি বিশেষজ্ঞ হিসেবে তিনি অস্ট্রেলিয়া সরকারের একটি ডিপার্টমেন্টে দীর্ঘদিন চাকুরি শেষে অবসর যাপন করছিলেন। হাশমত ভাইয়ের সবচেয়ে বড় অবদান ছিল ক্যানবেরার বাংলাদেশি কমিউনিটির একজন বড় ভাই এবং অভিভাবক হিসেবে। তিনি ক্যানবেরাতে নতুন কেউ এলেই তাকে দ্রুত আপন করে নিতেন। আমাদের ক্যানবেরা প্রবাসীদের মাঝে যে একাত্মতা, বন্ধুর সম্পর্ক তা গড়ে তুলতে এবং ধরে রাখতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সচেষ্ট ছিলেন। আসুন ক্যানবেরার পুরাতন ও দীর্ঘদিনের প্রবাসী কয়েকজন বাংলাদেশির কাছ থেকে তার সম্পর্কে শুনি। আমার নাম সাদিকুর রহমান। হাশমত ভাইয়ের সাথে পরিচয় হবার অনেক আগে থেকেই জানতাম যে ক্যানবেরাতে হাশমত আলী সাহেব এবং ওনার পরিবার থাকেন। ওটা 1988-89 সন হবে। আমরা সিডনিতে সবে মাত্র এসেছি। ক্যানবেরা দূরের কোন এক শহর, খুব অল্প সংখ্যক বাঙালি, তার মধ্যে হাশমত আলীর নাম প্রথম সারি। পরে 1992 সনে আমরা ক্যানবেরা আসলাম। তখন টের পেলাম হাশমত ভাইয়ের বাসা ক্যানবেরার বাঙালিদের একটা মিলন কেন্দ্র। ওনার পরিবারের সবার সাথেই আমাদের হৃদয় সংযোগ হয়। হাশমত ভাই ছিলেন ক্যানবেরার বাঙালি সমাজের বটগাছ সম। ওনার কাছ থেকে স্নেহ ও সুপরামর্শ বহু বছর ধরেই আমাকে উপকৃত করেছে। অত্যন্ত বুদ্ধিমান এবং ঋজু ব্যক্তিত্ব ছিলেন তিনি। আমাদের ক্যানবেরার আকাশের এক নক্ষত্র যেন নিভে গেল। আমি জিয়াউদ্দিন আহমেদ হাশমত ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চাই। হাশমত ভাই ক্যানবেরার একজন আইকন ছিলেন। ব্রডার কমিউনিটিতে তিনি দাবা ও ব্রিজের মাধ্যমে অনেক পরিচিতি লাভ করেছিলেন। আর বাঙালিদের মাঝে, বিশেষ করে পুরনো যারা ক্যানবেরা এবং সিডনিতে আছেন, সিডনিতে গেলে দেখা হলে তারা হাশমত ভাইয়ের খোঁজখবর এবং কথা জিজ্ঞেস করতেন। হাশমত ভাই এত বেশি সামাজিক এবং ভাবি সহ অন্য দুজনেই এত অতিথিপরায়ণ ছিলেন যে ক্যানবেরা তো বটেই, সিডনি লোকেরা তাকে খুবই সমাদর করতেন। ক্যানবেরা আসলে অবশ্যই তারা হাশমত ভাইয়ের সাথে দেখা করার চেষ্টা করতে ভুলতেন না। হাশমত ভাই এবং ভাবি কতটা কেয়ারিং ছিলেন তা বলে বোঝাতে পারবো না। একটা ঘটনার কথা বলতে পারি। বোধহয় 1995 দিক হবে হয়তো। উনি তখন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা ভুনা খিচুড়ি, গরুর মাংস ব্যবস্থা করে পিকনিকের আয়োজন করেছিলাম। জিল্লু ভাই অনেক কষ্ট করে রাতে গোশ রান্না করেছিলেন, কিন্তু এতটা গরম দিন যে খাবার দেবার আগেই মনে হয় আমাদের সন্দেহ হচ্ছিল গোশটা বোধহয় নষ্ট হয়ে গেল কিনা, যদিও গরম করার সময় আমরা বুঝতে পারিনি। অনুষ্ঠানের পরে রাতে আমরা সহ অনেকেরই অবস্থা বেশ খারাপ হয়েছিল। অদিন খোঁজ নিয়ে জানলাম অনেকেই
একই পথে। হাসমত ভাইকে জানালাম, উনি খুবই ব্যস্ত হয়ে পড়লেন। বারবার উনি আমার সাথে যোগাযোগ রাখছিলেন, সবার খোঁজ খবর রাখছিলেন। হাসমত ভাই আমাদের সবার কাছে একজন অনুপ্রেরণা হয়ে থাকবেন। বিদেশ বিভুঁইয়ে আপন একজন মুরব্বী, যার কাছে কোনো ব্যাপারে বুদ্ধি নিতে ছুটে যাওয়া যায়, এমন লোক ছিলেন হাসমত ভাই। হাসমত ভাইকে আল্লাহ বেশ নসিব করুন, আমিন। আমার নাম স্বপ্না। ক্যানবেরাতে আসার পরপরই হাসমত ভাই এবং রোকেয়া ভাবির সাথে আমাদের পরিচয় হয়। আজকে হাসমত ভাই সম্পর্কে কোনো কিছু বলতে হবে এটা কখনো চিন্তা করিনি। হাসমত ভাই আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। হাসমত ভাই জ্ঞানী মানুষ ছিলেন, কৃতি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আমি যতটুকু জানি উনি অনেক মানুষের পাশে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। উনি এমন একটা সময়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন যখন আমি অস্ট্রেলিয়ার বাইরে কোন একটা কাজে ছিলাম। আমার মা, আমার 2 সন্তান তার সাথে ছিল ক্যানবেরাতে। ওই সময় হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য বাঙালিদের মধ্যে হাসমত ভাই সাথে সাথেই খবর পেয়ে আমার মায়ের কাছে চলে যান, আমার বাচ্চাদের কাছে চলে যান, আমার মাকে হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং আমার 2 বাচ্চাকে ওনার বাসায় নিয়ে যান, যতক্ষণ না পর্যন্ত আমি ক্যানবেরাতে ফিরে আসার ব্যবস্থা করতে পেরেছিলাম। কয়েক মাস আগে আমার নানুদেরকে আমি সিনিয়র ক্লাবে নিয়ে গেছিলাম। আশা করেছিলাম হাসমত ভাইয়ের কাছে সেদিনকে ওদের দাবা খেলার তালিম নেব বলে, কিন্তু সেটা আর হয়নি, কারণ ওই দিনকে হাসমত ভাই একটু অসুস্থ ছিলেন। আমার নানুদেরকে আদর করলেন এবং তাদের হাতে একটা তাসের প্যাকেট তুলে দিলেন। আমি আশা করেছিলাম এরপরে আবার ভাইয়ের কাছে আমি সেই একই আবদারে ফিরে যাব, আমার নানুদেরকে আপনার হাত ধরে একটু দাবা খেলা শিখিয়ে দিয়ে যান। সেটা আর হলো না, সুতরাং মনের কোণে এই দুঃখটা আমার থেকেই গেল। আমি রেজাউল মৃধা, সদ্য প্রয়াত 75 গোল্ডস্টেন ক্রিসেন্ট ইজম, ক্যানবেরা বসবাসরত হাসমত মির আলী সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমি 7 মার্চ 1988 অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নের জন্য আসি এবং ইউনিভার্সিটির টোড হলে থাকতে শুরু করি। 9 মার্চ বিকেলে আমার সাথে দেখা করতে আসেন হাসমত সাহেব। ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচয় বা যোগসূত্র ছিল না। ওনাকে আমার কক্ষে নিয়ে যাই। কুশল বিনিময়ের পরে উনি আমাকে ওনার বাসায় নিয়ে যান। বাসায় রোকেয়া ভাবি এবং সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেন। রান্না সেরে ভাবি খাবার পরিবেশন করেন। রাত 10টার দিকে ভাই আমাকে হলে পৌঁছে দেন। এই স্বল্প সময়ের মধ্যে উনি আমাকে আপন করে নেন। 23 অগস্ট 1988 আমার স্ত্রী আমাদের 11 মাস বয়সের প্রথম সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়াতে আসে। ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন 27 গ্রুম স্ট্রিট হিউজ এ আমরা বসবাস শুরু করি। হাসমত ভাই ও রোকেয়া ভাবি আমাদের সাথে আপন জনের মতো সম্পর্ক রেখেছেন, যা ভুলার নয়। উনি অপরিচিত জন, বিশেষ করে বিদেশের মাটিতে বাংলাদেশিদের আপন করে নেয়ার এক অদ্ভুত গুণের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাকে তাঁর এই অনন্তকালের যাত্রায় সকল ধাপে সফলতার সাথে উত্তীর্ণ করুন এবং শান্তিতে ও নিরাপদে রাখুন। আমাদের শ্রদ্ধেয় মীর হাশমত আলী ভাই সম্পর্কে দুটি কথা। হাশমত ভাইয়ের সাথে আমার পরিচয় 1992-তে, যখন আমি এএনইউতে হায়ার ডিগ্রি করতে আসি।
তার বাসায় দাওয়াত খাওয়ার মাধ্যমে এই পরিচয়। তৎপরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আসার মাধ্যমে তার সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয়। উনি বাংলাদেশি কমিউনিটির তখনকার একজন বড় লিডার ছিলেন। উনি একজন সজ্জন ব্যক্তি হিসাবে আমার কাছে পরিচিত। আমি কখনো ওনাকে কারোর সাথে ঝগড়া করতে দেখি নাই, চড়া ভাষায় কথা বলতে দেখি নাই। উনি খুব মৃদুভাষী ছিলেন এবং খুব সজ্জন হিসেবে আমাদের সাথে ব্যবহার করতেন। সেই থেকে আজ পর্যন্ত আমরা পরিচিত ছিলাম হাসমত ভাইয়ের সাথে আমাদের বন্ধু হিসেবে। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন। যদি কেউ ক্যানবেরাতে নতুন আসতেন, সেই সময়ে 1990s কথা আমি বলছি, তখন তার বাসায় দাওয়াত খাওয়াতেন এবং তাদেরকে যেভাবে হেল্প করা দরকার, কোনো সেটেল হতে কোনো হেল্প দরকার হলে তিনি করতেন। উনি একজন গুণী ব্যক্তি ছিলেন। আমার জানা মতে উনি তাস খেলাতে একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন, বাংলাদেশি কমিউনিটি এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন। উনি যে একজন ভালো মানুষ ছিলেন সে সম্পর্কে আমরা দেশ থেকেও জেনেছি, আমাদের এক আত্মীয়ের কাছ থেকে, যিনি ওনার দেশে সহকর্মী ছিলেন, আদমজি জুট মিলে কাজ করতেন। তখন আমাদের ছেড়ে গত 17 জুলাই হাসমত ভাই চলে গেছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমিন। আমি তানভীর হোসেন, ক্যানবেরাতে আছি আজ প্রায় 27 বছর। আমরা যখন প্রথম ক্যানবেরায় আসি তখন ক্যানবেরায় বাংলাদেশিদের সংখ্যা ছিল খুবই সীমিত। সব মিলিয়ে বড় জোর শখানেক পরিবার বসবাস করত ক্যানবেরাতে। আমরা ক্যানবেরাতে এসেছিলাম ব্রিসবেন থেকে। এখানে তেমন কাউকে আমরা চিনতাম না, সেজন্য ক্যানবেরা বাংলাদেশিদের সামাজিক পরিমণ্ডলে মেলামেশা করার সুযোগ আমাদের তখন খুব একটা ছিল না। এমনি সময় একদিন বাসায় একটা ফোন আসলো। ফোন করেছেন ক্যানবেরারই একজন ভদ্রলোক, যার নাম মীর হাশমত আলী। তিনি তার পরিচয় দিলেন, তিনি একজন বাংলাদেশি প্রবাসী, ক্যানবেরাতে আছেন বেশ অনেক বছর ধরে। তো তিনি আমাদের সাথে দেখা করতে আমাদের বাসায় আসতে চান। আমরা খুবই খুশি হলাম, তাকে আমাদের বাসায় আসার জন্য অনুরোধ করলাম। তারপর দিনই হাসমত ভাই, রোকেয়া ভাবি, তার সহধর্মিনী, তাকে নিয়ে আমাদের বাসায় এলেন। পরিচয় পর্ব হলো। সেদিনই বুঝতে পারলাম তিনি কতটা আন্তরিক এবং মিশুক প্রকৃতির মানুষ। সেই থেকে শুরু। তারপর থেকে হাসমত ভাইদের সাথে আমাদের একটা অত্যন্ত সুসম্পর্ক স্থাপিত হলো। হাসমত ভাইকে আমি আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। ক্যানবেরার সামাজিক পরিমণ্ডলে উনি ছিলেন অনেকটা আমাদের মুরব্বীর মতো। উনি ছিলেন অত্যন্ত মিতভাষী একজন মানুষ। সবার সাথে অত্যন্ত ভালো সুসম্পর্ক ছিল তার। সে সময় দেখতাম আমাদের বাংলাদেশিদের কমিউনিটিতে নতুন কেউ এলে হাসমত ভাই সবসময় নিজ থেকে গিয়ে তার সাথে পরিচিত হতেন, যেমনি ভাবে তিনি আমাদের সাথেও পরিচিত হয়েছিলেন এবং তার সাহায্য এবং সহযোগিতার হাত তিনি তাদের দিকে বাড়িয়ে দিতেন। পরবর্তীতে দেখেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমেও তিনি এই কাজগুলো করার জন্য আমাদেরকে সবসময় উপদেশ এবং তাগাদা দিতেন। আমি শুনেছি উনি যখন সিডনিতে ছিলেন তখনও ঠিক একইভাবে সিডনির বাংলাদেশি কমিউনিটিকে গড়ে তোলার ব্যাপারে উনি অনেক কাজ করেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন। জীবন সায়ান্নে এসে হাসমত ভাই যখন খুব অসুস্থ হয়ে পড়লেন তখন উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন। উনি খুব কুণ্ঠিত হয়ে আমাকে জিজ্ঞাসা করতেন আমি কি ওনাকে বাস স্টেশনে বা এয়ারপোর্টে একটু ড্রপ করে দিয়ে আসতে পারবো কিনা। ওনার কথা শুনে আমি আরো বেশি কুণ্ঠিত হয়ে যেতাম। আমি বলতাম, হাসমত ভাই, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন আর আমি আপনার জন্য সামান্য এটুকু কাজ করতে পারবো না। উনি অসুস্থ হওয়া সত্ত্বেও আমাদের কমিউনিটির ফাংশনগুলো উনি সাধারণত সবসময় অ্যাটেন্ড করতেন। উনি এসব অনুষ্ঠানে আসলে আমরা খুব খুশি হতাম এবং অনুপ্রেরণা পেতাম।
আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয় এই যে হাসমত ভাই যখন এই দুনিয়া থেকে চলে যান তখন আমি ওনাকে দেখতে যেতে পারিনি, কারণ তখন আমি ক্যানবেরায় ছিলাম না। আমরা তখন ছিলাম যুক্তরাষ্ট্রে, কিন্তু ওখানে যাওয়ার ঠিক আগের দিন আমরা হাসমত ভাইয়ের বাসায় গিয়ে ওনার সাথে দেখা করে এসেছিলাম। তখনই দেখেছি তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, কিন্তু তখনও ভাবিনি এই দেখায় তার সাথে আমাদের শেষ দেখা হবে। হাসমত ভাই আজ আমাদের মাঝে নেই, তিনি চলে গেছেন না ফেরার দেশে। একদিন আমাদের সবাইকেই সেই দেশে যেতে হবে। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি উনি যেন হাসমত ভাইকে বেহেশতে নসিব করুন। হাসমত ভাইয়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা। আসসালামু আলাইকুম, আমার নাম শামসুল হুদা, আমি একজন স্থপতি। আমি ক্যানবেরাতে আছি সেপ্টেম্বর 1993 সাল থেকে। প্রথমে যখন এসেছিলাম আমার দুটো ছেলে, ওরা খুবই ছোট ছিল, একজন 3 মাস, একজনের বয়স ছিল 1 বছর 8 মাস বড়টা। তো আমার বাবা ছিলেন একজন ডিপ্লোম্যাট বাংলাদেশ হাই কমিশনে, এবং সেই সুবাদে আমি ক্যানবেরা এসেছি। এবং প্রথমে হাসমত আঙ্কেলের সাথে আমার মনে হয় পরিচয় হয় আমার বাবার থ্রুতে, কারণ আমার বাবাকে উনি চিনতেন। যেহেতু উনি ডিপ্লোম্যাট ছিলেন, আমার বাবার হাসমত আঙ্কেল তখন ক্যানবেরাতেই থাকতেন। তো যেহেতু আমার বাবাকে চিনতেন, সেই ইয়েতে আমি ওনাকে সবসময় আঙ্কেলই বলেছি, হাসমত আঙ্কেল। আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে অনেকেই ওনাকে হাসমত ভাই বলেন, কিন্তু আমি তখন থেকেই ওনাকে হাসমত আঙ্কেল বলতাম, এবং আন্টিকে আন্টি। ওনার সাথে মনে হয় আমার ফার্স্ট পরিচয়, আমার ছোট ছেলের প্রথম জন্মদিন ছিল জুনের 1994 সাল। ওইখানে আমার বাবা মা তখন ছিলেন এখানেই ক্যানবেরাতে, তো উনি এসেছিলেন, আরো অনেককে বলা হয়েছিল। তখন থেকে হাসমত আঙ্কেলের সাথে পরিচয়। এবং হাসমত আঙ্কেলের যে জিনিসটা আমার কাছে প্রথম খুবই লক্ষণীয় ছিল যে উনি he always came out to be a very community person, community loving person. মানে he was all about Bangladeshi community and what could be done for the community. So যেহেতু আমি নতুন এসেছি, উনি বলছে তুমি আমাদের বাসায় এসো, তোমার সাথে বসে অনেক গল্প টল্প করবো। So ওইখান থেকে আমাদের প্রথম আলাপ। আরো একটা ইয়েতে যেটা আমার মনে পড়ে যে তখন মাত্র এসেছি এবং আমি ব্রিজ খেলতাম। এমনি কথায় কথায় আলাপ করতে গিয়ে ওনাকে বললাম যে, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইন্টারেস্ট কি? আমি তখন বললাম ব্রিজ। বলো কি? আমি তো এখানে একটা কিংস্টনে আমাদের একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমি রেগুলার যাই, তুমি এসো। আমি যখন শুনলাম যে উনি হি ওয়াজ এ গ্র্যান্ড মাস্টার ইন ব্রিজ এবং উনি ন্যাশনাল টিমে খেলেন, আই ওয়াজ অ্যাবসলিউটলি এক্সাইটেড। এবং ওনার বাসায় একদিন মনে হয় দাওয়াতে ওনার সব বুকস এর যে কালেকশন ব্রিজের উপরে, সেগুলো উনি একদিন দেখাচ্ছিলেন। আমি বললাম যে চাচা তাহলে একটু সময় করে আপনি আমাকে কিছু লেসন দিয়ে ইনশাআল্লাহ। এন্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। কিন্তু ফর ওয়ান রিজন অর দি আদার কাজের ঝামেলা সব মিলিয়ে টিলিয়ে আর সেটা হয়ে ওঠেনি কখনোই আর কি। কিন্তু আমি সবসময় জানতাম যে হি ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি মানে ফ্যান্টাস্টিক ব্রিজ প্লেয়ার। এন্ড উনি প্রায় ট্রাভেল করতেন ব্রিজ খেলার জন্য, বিভিন্ন জায়গায় যেতেন, এটা আমি জানতাম। এবং তারপরে যেহেতু আমি তখন আস্তে আস্তে যেটা হয় যে ইয়াং পার্সন এসছি মাত্র, আই ওয়াজ প্রবাবলি ইন মাই আর্লি 30s, তো উনি হি ওয়ান্টেড মি টু বি পার্ট অফ বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা, এবং আমি তখন অ্যাসোসিয়েশনের সাথে মোটামুটি ভালোভাবে ইনভলভ ছিলাম সবকিছুতেই। তো ওই তখন থেকে হাসমত আঙ্কেলের সাথে আমার আরো ক্লোজ আলাপ, এবং হাসমত আঙ্কেল সুন্দর কবিতা পড়তেন। আমি ওই গ্রুপের সাথে কোরাসে গান টান করতাম, আমি আমার ওয়াইফ দুইজনে রূপা, আমাদের বাচ্চারা ছোট ছিল তখন। So that was one life, one time in life, I guess. তারপরে
হাসমত আঙ্কেলের সাথে খুব ভালোই যোগাযোগ ছিল, সবসময় উনি আমাদের বাসায় আসতেন, আমরাও যেতাম, এবং আন্টির সাথে খুব ভালো আলাপ ছিল। And he was a very soft-spoken person. ওনার সাথে আর সবসময় তো এমনিতে বিভিন্ন অনুষ্ঠানে দেখাই হতো, কিন্তু রেগুলার যেটা দেখা হতো শুক্রবার দিন জুম্মাতে উনি ক্যানবেরা ইসলামিক সেন্টারে মসজিদে নামাজ পড়তে আসতেন, এবং ওই যাওয়ার সময় একবার হলেও ওনার সাথে দেখা হতো আর কি আমার। চাচা আসলে আমাকে খুবই আদর করতেন, খুবই পছন্দ করতেন, আমি জানি না, কিন্তু খুবই 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 আদর করতেন, এবং চাচার প্রতি আমার অনেক রেসপেক্ট। চাচা যখন শেষে অসুস্থ হয়ে গেলেন তখন উনি হাসপাতালে, আমি জানি যে উনি অন এন্ড অফ, এবং সে তার আগের থেকে কিছুদিন আগের থেকে হি ওয়াজ অন ডায়ালিসিস, এবং ডায়ালিসিস অবস্থায় আমাদের যে ছোটখাটো অনুষ্ঠানগুলো হতো সিনিয়র্স ক্লাবের বা বাকের কোন অনুষ্ঠানে উনি কখনো মিস করতেন না, আসতেন। আমরা জানতাম যে উনি বেশ অসুস্থ, কিন্তু কখনো বুঝতে দিতেন না উনি, এবং হয়তো ডায়ালিসিস করে চলে আসলেন। আমার মনে হয় উনি মারা যাওয়ার 3 দিন না 4 দিন আগে, তখন মনে হয় আমিন ভাই আমাকে ফোন করে বললো যে উদয় ভাই হাসপাতালের অবস্থা বেশি ভালো না, আপনি বলেছিলেন তাহলে আপনি যদি আসেন তাহলে এখনই আসেন। তো আমি দিনের বেলায় তখন 11টা বাজে গিয়ে গেলাম, চাচা জেগেই ছিলেন, এবং অনেস্টলি আমার কাছে মনে হচ্ছিল যে চাচা হয়তো একেবারে শুকিয়ে হয়ে গেছেন, কিন্তু হি লুকড সো ওয়েল। উনি যে এত সিক একটা লোক এটা তাকে দেখে মনেই হচ্ছিল না, কিন্তু হি ওয়াজ সিক, উনি কথা বলতে পারছিলেন না, এবং হি ওয়াজ নাইসলি শেভড, হি হ্যাড এ গুড হেয়ার কাট এন্ড এভরিথিং, চাচা ওয়াজ লুকিং গুড। সো আমাকে দেখে আমি বললাম চাচা কেমন আছেন, বললো ভালো, and that's pretty much it. আমি কিছুক্ষণ ছিলাম হাসপাতালে ওনার সাথে, এবং he was fine, কিন্তু I knew that he has only days left if not. So তারপরে আমার কাছে দোয়া করা ছাড়া তার কিছু করার নেই। তার আমার মনে হয় 3-4 দিন পরেই উনি মারা গেলেন। It was a very sad moment honestly, আমার জন্য এবং সবার জন্যই, এবং I'll remember him being as a very soft-spoken person, and ওনার ভিতরে যে আন্তরিকতা ছিল for everyone, ওইটা is absolutely amazing. So সবাই আমি তো ডেফিনেটলি দোয়া করি নামাজ পড়ে যে আল্লাহ তার সব গুনাহগাতা মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করুক। I have got plenty of fond memories about Hashmat Uncle. Khuda Hafiz. প্রবাস জীবনে আত্মীয়তার সম্পর্ক গড়ার কারিগর হাসমত ভাই ব্যক্তিগত জীবনে একজন আদর্শ স্বামী ও পিতা ছিলেন। রোকেয়া ভাবি ও তাদের 4 সন্তান কুমকুম, বিদ্যুৎ, পরাগ ও মৌটুসী নিয়ে ছিল তার পরিবার। তিনি ছিলেন অত্যন্ত ধীর স্থির, মৃদুভাষী, সবার শুভাকাঙ্ক্ষী, শান্তিপ্রিয় একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে যেমন কখনোই তাকে রাগতে দেখিনি, তেমনি তার ভেতরে চাপা কষ্টটাও বুঝতে পারিনি। হাসমত ভাইয়ের বড় ছেলে বিদ্যুতের আকস্মিক মৃত্যুতে একজন পিতা কিভাবে ভেঙে না পড়ে পরিবার আগলেছেন, লাঠিতে ভর করে সদ্য পিতৃহারা নাতি নাতনিদের কাছে তাদের বাবার অভাব পূরণ করেছেন, ছেলে বউকে সাহস জুগিয়েছেন, তার বর্ণনা সম্ভবত আদর্শ পিতার সংজ্ঞাতেও নেই। আমাদের সবার কাছে তা অনুকরণীয় হয়ে থাকবে। আমি হাসমত ভাইয়ের ছোট ছেলে মোজাম্মেল আলী পরাগের কাছে তার বাবার কথা জানতে চেয়েছিলাম। বাবার মতোই ধীর স্থির,
মৃদুভাষী পরাগ সম্ভবত প্রথমবার বাবা হারানোর তার কষ্টটা প্রকাশ করল। তার কথায় আমি পিতা পুত্রের যে এক সুপ্ত আত্মসংযোগ থাকে তার বর্ণনা পেলাম। Thank you, Uncle, for this opportunity to speak about my father. I wanted to speak about a concept called net worth first, before I talk about my father. Most people in the world of business and finance, when they think of the phrase net worth, understand it to be a relatively simple concept. In relation to a company, they think of net worth as the difference between the assets and the liabilities of that company. Similarly, most people consider a person's net worth to be the difference between a person's assets and their debts, that is, the value of what they have less the value of what they owe. While this concept is a simple one, it is based on a deceptively flawed economic premise. That premise is that people receive value, monetary or otherwise, that is equivalent to their contribution. But of course we know that in reality this couldn't be further from the truth. Think about, for example, the work of teachers, scientists, mathematicians, academics, journalists, artists, stay-at-home parents, and so many other fields of society where people's contributions go unrecognised or under-recognised or undervalued. My father was a teacher, and if I reflect on the one piece of my father's advice that has left the most significant impression on me, it was that a person's worth is measured not by what they have, but by what they give. My father was a humble man who lived a relatively modest, frugal life. As the oldest of 8 children born to a fairly average lower middle class family in Bangladesh, he worked around the clock to help support his younger siblings and was the first person in many generations of his family, as I understand, to obtain a university education. He studied a Master of Physics at Dhaka University, which many people at the time would consider as the leading university in the country. He became a teacher, and one of the achievements that he was most proud of was that he established a night college at the school where he taught. This was a first of its kind in Bangladesh, and it meant that many of his students that would otherwise have dropped out of school so that they could go and work to support their families would still have the opportunity to continue their education and complete high school. Abba later had what he considered the most unlikely of opportunities when he was offered an intensely competitive job in the burgeoning computing division of one of the largest manufacturing companies in the country. He spent a decade working in this company. But after that, another turn of fate resulted in an even more unlikely opportunity for him to emigrate to Australia. Despite having worked his way up to a level of seniority at one of the largest companies in Bangladesh, Abba made the frightening decision to leave behind his family, his friends, the safety of his familiar homeland, and the security of a comfortable executive career, to uproot his young family and start a new life in the faraway, unknown shores of Australia. He did that, of course, for us, his children. His ultimate goal was to invest in our future by enabling our education in this country, here in Australia, and affording us all of the opportunities that entailed. I'm not sure that I was Dad's favourite son. It wasn't generally obvious to me growing up as a kid.
he seemed somewhat stricter with me, and he didn't seem to nurture me or help me along as much as he did my elder brother. Maybe it was because my brother was his first son. Or perhaps it was because he just didn't think I needed it as much. However, I know that there was a very special place in his heart for me. I know this because there were things in my life that, looking back now, I realized that Abba had facilitated just for me. For example, in my early childhood years, it was me that Abba would send down the street to deliver a hot cup of cha to my dada at his corner shop, so that I could spend the entire morning sitting on dada's lap, occasionally sipping the cold cha from the saucer that dada would pour for me. It was me for whom my Chata, Abba's younger brother, named his dental clinic when he first established his practice. Upon arriving in Australia, Abba worked tirelessly to support us, his young family, in every way he knew how. We weren't terribly wealthy in a monetary sense, but we had a comfortable life and wanted for nothing growing up in 80s Australian suburbia. Abba was diligent, careful, considered, and meticulous. The one indulgence he did allow himself, probably at my mother's entreaty, was a new car. A silver blue 1980 Holden Gemini. A true blue Aussie classic that was our family car for over a decade. Several years after we arrived in Australia, my dada passed away in Bangladesh. So it turned out that in relocating our family to Australia, in order to offer us more opportunity, Abba lost the opportunity to ever see his own father again. Of all the many traits in Dad that I admired, two qualities particularly stand out in my mind. Firstly, his generosity and kindness. Abba was fiercely proud. Not proud as in, hey, look at how great I am, but proud as in he would rarely accept in return for what he gave or did for others. And Abba gave and did a great deal for his family, his friends, and his community. Secondly, his uncanny analytical brilliance, which he poured into his passion for bridge. Many people know that Abba ultimately qualified as a bridge grandmaster and went on to represent Australia in international bridge tournaments, and he has a wall full of bridge trophies. When I think about the phrase of Dad that left such a lasting impression on me, I often wonder what the world would be like if people's net worth was indeed measured by the difference between what they contribute to the world and what they take back in return. I start to imagine a world where, for example, it is volunteers that are the most highly valued in an organisation as opposed to senior management. After Abba surpassed the age that Dada was when Dada passed away, Abba's health began to deteriorate considerably as he began to battle various long-term illnesses. Some years later, Bhai passed away, and Abba's emotional well-being was also struck an enormous blow. This year, after 3 grueling weeks in intensive care and following
numerous earlier hospitalizations, Abba left us at the age of 82 in the early hours of Monday the 17th of July. Unlike either Abba or Bhaiya, I was fortunate enough to be the last person to see my father as he fell asleep late into the night. So this Father's Day was particularly an emotional one for me because it was the first time that on which I could no longer wish Abba a happy Father's Day. However, I do know that he still holds that special place in his heart for me, and I know he will continue to watch over me. And I hope that throughout my life I can build the kind of network that would make Abba proud. Abba was a man of immense net worth. হাসমত ভাইয়ের ভাষায় তার যে দোষগুলির জন্য আমরা সব সময় গর্বিত ছিলাম ও থাকব তা হল তিনি একজন উঁচু মানের তাস ও দাবা খেলোয়াড় ছিলেন। তিনি ব্রিজ খেলায় অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মাস্টার ছিলেন, দাবা চ্যাম্পিয়ন ছিলেন। বড় ছেলে এবং ছেলের মৃত্যুর পর নাতিকেও দাবা খেলায় দীক্ষিত করেছেন। তারাও হাসমত ভাইয়ের মতন অনেক প্রতিযোগিতা জিতেছে। হাসমত ভাইয়ের পুরস্কার আর ট্রফি ভান্ডারকে আরো সমৃদ্ধ করেছে। ক্যানবেরার সাংস্কৃতিক অঙ্গনেও হাসমত ভাই সমান ছাপ রেখেছেন। তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করতেন, যার মাঝে এই প্রবাসে আমরা সচেতন থাকতাম বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের আকুতি, ক্রোধ আর সংগ্রাম সম্পর্কে। নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা উলঙ্গ কিশোর। জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে। মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন। ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে, জননীর নাভিমূলে ক্ষতি চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ। সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো? জননীর নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা হে আমার দুঃখ। স্বাধীনতা তুমিও পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা
রক্তজ কিশোর তুমি, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। হাসমত ভাই ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের অভাবটা পূরণ করেছিলেন। তিনি সবসময় আমার হৃদয়ে ওই জায়গাটাতেই থাকবেন। তার মৃত্যুর সময় আমি অস্ট্রেলিয়ার বাইরে থাকায় দেখা করতে পারিনি। সেই কষ্টটা আমাকে সারাক্ষণ জানান দেয়। সুপরিকল্পিত এই চমৎকার রাজধানী শহরের প্রতিটি গাছ পরিকল্পনা মাফিক সারিবদ্ধভাবে লাগানো, যা গত 100 বছরে বড় হয়ে শাখা প্রশাখায় ভরে গেছে। এখন ক্যানবেরার বসন্তকালে সেগুলো খেয়ে গেছে ফুলে ফুলে। হাসমত ভাই তেমনি ক্যানবেরার বাংলাদেশি কমিউনিটির কাছে ছিলেন একটি বিশাল গাছ, যার ছায়ায় আমাদের বর্তমান ও আগামী প্রজন্মগুলি বড় হবে এবং হাসমত ভাইকে মনে রাখবে। হাসমত ভাই এই অনুষ্ঠানের প্রথম পর্বে তার আত্মজীবনীতে বলেছিলেন, তার চাওয়া ছিল সামান্য সাধারণ। তার জীবনের যতটুকুই প্রাপ্তি ততটুকুতেই তিনি খুশি ও তৃপ্ত। আল্লাহর কাছে এই অতি সাধারণ মহানুভব মানুষটির আত্মার শান্তি কামনা করি। হাসমত ভাইকে তিনি যেন বেহেশত নসিব করেন। সেই বুক ভরা শান্তি নিয়ে হাসমত ভাই যেন চির ঘুমের দেশে পাড়ি জমাতে পারেন। বিদায় হাসমত ভাই, ক্যানবেরা আপনাকে ভুলবে না। আসমানে ভরা জ্যোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরে। চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জ্যোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। শুইয়া একজন আজ দিবে পারি রাইখা কাদের বসত বাটি। শুইয়া একজন আজ দিবে পারি রাইখা কাদের বসত বাটি। সাদের সংসারে পিছে বেলা আজ দিবে পারি। সাদের সংসারে পিছে বেলা আজ দিবে পারি। চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জ্যোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। গাড়ি তোর যায় রে চইলা হাটে পায়েতে কইরা ভর আটকুটুরি নয় দরজা বন্ধ হইল চিরতর। গাড়ি
রইলাম মাটির ঠাই জমিনে আছে সারে দেখা সাড়ে 3 হাত রইলাম মাটির ঠাই চন্দ্রে ছাইরা কেমনে শুইয়া মাটির ঘুম ধরে হায়রে প্রাসার ছাইরা কেমনে শুইয়া মাটির চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জ্যোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জ্যোৎস্নার তোরি পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি আজকের অনুষ্ঠানে বাজানো গানটির শিল্পী ছিলেন অর্ণব। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaredio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুক কিংবা টুইটার গ্রুপে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের প্রচারিত সব অনুষ্ঠানের রেকর্ডিং banglaredio.org.au ওয়েবসাইটে এবং বাংলা রেডিও ক্যানবেরা ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছা শোনার জন্য সংরক্ষণ করা হয়। আপনারা চাইলে আমাদের তৈরি বাংলা রেডিও ক্যানবেরা ফ্রি লিসেন অ্যাপ দিয়েও আপনার মোবাইল ডিভাইসে আমাদের সব পুরনো অনুষ্ঠানগুলি শুনতে পারেন। বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।